হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের ক্লাস 8 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার জন্য আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টের সলিউশনগুলো পেয়ে যাবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর রায়ো মার্টিনের প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলি দেখে নিও। দেখো, 2 নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুল এইচএস, আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ। তরলের চাপ যদি পি হয়, ঘাত যদি এফ হয়, ক্ষেত্রফল যদি এ, তাহলে সেক্ষেত্রে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে, মনে রাখবে যে চাপ মানে চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে করবে, দেখবে সেই ক্ষেত্রে মনে রাখতেও সুবিধা হবে এবং কোনো ভুল হবে না। শুধুমাত্র আনসার নয়, আনসারটা কেন হচ্ছে সেটাও জানাটা ভীষণ প্রয়োজন। কেমন? তাহলে এখানে চাপ মানে হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে চাপ মানে পি, তাহলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। ফার্স্ট যে রিলেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কারেক্ট রিলেশন। এরপরে নেক্সট কোশ্চেন বলছে যে আলোক রশ্মি সংকট কোণে যদি আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ। যখন আলোক রশ্মি সংকট কোণে আপতিত হয় তখন প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, মানে সেই প্রতিসরিত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে বেরিয়ে যায়। আর যখন সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় তখন বিশেষ একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়। সেটাও কিন্তু মনে রাখার বিষয়। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে মনে রাখবে যার সংকেত হচ্ছে Al2O3। এটা উভধর্মী অক্সাইড, মানে এটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে। এরপরে কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে যে উপাদানটির অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি তা হলো। দেখো, অনেকে এটা কিন্তু ভুল করে, অনেক টিচারও এটা ভুল করে। সেটা হচ্ছে যে এটা ভাবে যে অনিয়তাকার, তাহলে অনিয়তাকার মানে তারা ভাবছে যে গ্রাফাইট, হিরে, ফুলারিন এগুলো তো নিয়তাকার, তাহলে গ্যাস কার্বন অনিয়তাকার, তাহলে এটা আনসার হবে। প্রশ্নটা ভালো করে দেখো, বুঝে নাও। এখানে বলছে কার্বনের অনিয়তাকার রূপভেদগুলোর মধ্যে, মানে যে রূপভেদগুলো আছে সেগুলো প্রকৃতপক্ষে কোন উপাদানটার অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি। এটা তোমাদের একদম টেক্সট বুকে হুবহু লাইনটা দেওয়া হয়েছে। এটার আনসার হচ্ছে যে গ্রাফাইট। কেমন? গ্রাফাইট এক্ষেত্রে হবে রাইট আনসার। এখানে নিউট্রনের সংখ্যা বার করতে বলেছে, তাহলে সোডিয়াম পরমাণু বা যে কোনো পরমাণু নিউট্রন সংখ্যা যখন বের করতে হয় তখন ভর সংখ্যা থেকে নিচেকার পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয়। তার কারণ ভর সংখ্যা মানে তোমরা জানো, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর পারমাণবিক সংখ্যা মানে শুধু প্রোটন। তাহলে প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটন বাদ দিলে কি পড়ে থাকে? নিউট্রন পড়ে থাকে। এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 12টি নিউট্রন, তার মানে অপশন সি। এরপরে দেখো, 2 এর দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। 2 এর 1, কোন শর্তে একটি বস্তু তরলে ভাসবে? এটা রায় মার্টিনের পেজ নাম্বার 26 থেকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ক্লাস চলাকালীন আরেকটা কথা বলে দিই ক্লাসের শুরুতে, সেটা হচ্ছে যে অনেক সময় হয়তো পেজ নাম্বার বলতে ভুলে যাই। সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার এই প্রশ্নটার পেজ নাম্বার তোমরা খুঁজে পাচ্ছ না, বা টেক্সট বুক থেকে যেগুলোর আনসার তোমরা লিখতে চাও, টেক্সট বুকে যেগুলো ভালো আছে সেগুলো অবশ্যই আমি টেক্সট বুক থেকে দেখাবো, আর যেগুলো টেক্সট বুকে ঠিক মতো গুছিয়ে লেখা নেই সেগুলো আমি রায় মার্টিন থেকে দেখাবো। তোমরা চাইলে সবগুলো টেক্সট বুক থেকে করে নিতে পারো। যাদের যা কিছু অসুবিধা হবে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশন আছে, তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা জানাতে পারবে। দেখো, এখানে বলেছে কোন শর্তে কোন একটা বস্তু তরলে ভাসবে। এখানে এই জিনিসটা লিখবে, দেখো, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন। যদি প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি হয়, মানে বস্তুর যা ওজন তার চেয়ে ঊর্ধ্বমুখী প্লবতা যদি বেশি হয়, তখন সেক্ষেত্রে বস্তু তার আয়তনের কিছুটা অংশ বাইরে রেখে তরলের মধ্যে ভাসে। মানে প্রথম যে কন্ডিশন, যেখানে W2 মানে ঊর্ধ্বমুখী প্লবতা বল, সেটা বস্তুর ওজনের থেকে বেশি, তখন বস্তুটি ভাসে। তাহলে প্রথম যে শর্ত দেওয়া হয়েছে সেটা তোমরা লিখবে। নেক্সট, কোন প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়? এক্ষেত্রে আনসার হবে নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়। নেক্সট, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট? প্রায় 1 লক্ষ গুণ ছোট। মূলক কাকে বলে? এটা টেক্সট বুক থেকেও লিখতে পারো, টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার 89 খুব সহজ করে দেওয়া হয়েছে, দেখবে। আর রায় মার্টিন থেকে লিখতে চাইলে 183 পেজে দেওয়া হয়েছে যে একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু যখন পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সেই স্বাধীন পরমাণু পুঞ্জকে বলা হয় মূলক বা রেডিক্যাল বলা হয়। উদাহরণ দেবে, যেমন সালফেট মূলক, SO4 বাইনেগেটিভ,
এছাড়া অ্যামোনিয়াম মূলক লিখতে পারো NH4 মনোপজিটিভ। কেমন? এরপরে নেক্সট হচ্ছে যে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে তোমরা জানো যে MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কেমন? এটা ব্যবহার করা হয়। ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে যে কৃত্রিম পলিমার ব্যবহৃত হয় তার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আমি শর্ট ফর্মটা লিখছি PVC। 3 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, ঘনত্ব বলতে কি বোঝায়? কোন পদার্থের একক আয়তনে ভরকে ওই পদার্থের উপাদানের ঘনত্ব বলে। তাহলে M যদি কোনো বস্তুর ভর হয়, আয়তন যদি V হয়, তাহলে ঘনত্ব ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, D মানে হচ্ছে M/V। এটার পেজ নাম্বার 16। কচু পাতার উপর জল পড়লে তা চকচক করে কেন? কচু পাতার মধ্যে জলের তল চকচক করে কারণ কচু পাতায় অনেক সূক্ষ্ম রোম থাকে। এর উপর যখন জল ফেলা হয় তখন জল এবং ওই কচু পাতার মধ্যে একটা বায়ুস্তর আটকে যায়। আলোকরশ্মি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে, তোমরা জানো যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে সরে যায়। এবার এক্ষেত্রে কেসটা হচ্ছে যে যখন ওই আলোকরশ্মিটা ঘনতর জল থেকে বায়ুতে যাচ্ছে, যদি এক্ষেত্রে দুই মাধ্যমে বিভেদ তলের সংকট কোণ অপেক্ষা যদি তার থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আমরা জানি যে সংকট কোণে আপতিত হলে 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, কিন্তু সংকট কোণে থেকে বেশি কোণে যখন আপতিত হয় তখন প্রতিসরিত রশ্মিটা আবার আগের মাধ্যমে ফিরে আসে, তার মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তাহলে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, এই কারণেই বিভেদ তল এক্ষেত্রে প্রতিফলকের কাজ করে, আর তাই জলবিন্দুগুলির ঔজ্জ্বল্য বাড়ে ও সেগুলি মুক্তোর মতো চকচকে দেখায়। পেজ নাম্বার 114। কোন মৌলের চিহ্নে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কিভাবে লেখা হয় উদাহরণ সহ লেখো। মৌলের চিহ্নের ডান অথবা বাম দিকে একটু উপরে ভর সংখ্যা, জেনারেলি উপরে ডান দিকে লেখা হয়, বাম দিকেও লেখা যেতে পারে। তাহলে ডান দিক বা বাম দিকে উপরে ভর সংখ্যা লিখতে হয় আর বাম দিকে একটু নিচে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা লিখতে হয়। যেমন দেখো, কার্বন পরমাণুতে 6টি প্রোটন 6টি নিউট্রন আছে, তাহলে এখানে চিহ্নটি লেখা যাবে, দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে বাম দিকে নিচে লিখবো। আর ভর সংখ্যা 6 আর 6 যোগ করব, প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা, তাহলে 6 আর 6 যোগ করলে 12, সেটা ডান দিকে উপরের দিকে লিখবো। কেমন? তাহলে একটা ডান দিকে উপরে একটা বাম দিকে নিচে, বা এই যে ভর সংখ্যা লিখছো সেটা ডান দিকে উপরেও লিখতে পারো বা বাম দিকেও লিখতে পারো, যেমন 12টা এখানে বাম দিকে লেখা হয়েছে। কেমন? তাহলে এরকম ভাবে লেখা যায়। আর এই যে এরকম ভাবে লিখছো এটাকে বলা হয় নিউক্লাইড। আর এটার পেজ নাম্বার 174। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? দেখো ব্লার হয়ে গেছে, আমি লিখিয়ে দিচ্ছি। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। মিথেনের এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ। মিথেন মানে হচ্ছে CH4। এখানে দেখো মিথেন অণুতে একটি কার্বন পরমাণুর সঙ্গে 4টি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। কার্বন পরমাণুর যোজন কক্ষে মানে যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন আছে, তাই না? কার্বনের যোজ্যতা হচ্ছে 4, এর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যদি আমরা দেখি তাহলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাই না? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষে 4টি ইলেকট্রন। লাস্ট যে কক্ষ সেটা হচ্ছে যোজ্যতা কক্ষ, সেখানে 4টি ইলেকট্রন থাকে, তার মানে যোজ্যতা হচ্ছে 4। এবার এই 4টি ইলেকট্রন যেটা থাকে সেটা কি করে, 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এইগুলো দেখো, লালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কার্বনের ইলেকট্রন, আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হাইড্রোজেনের। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে, হাইড্রোজেনের এক একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়, সমযোজী বন্ধনে যুক্ত হয়। কার্বন পরমাণুর যোজন কক্ষে 4টি ইলেকট্রন আছে, ওই 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে 4টি ইলেকট্রন জোড়। দেখো এটা একটা ইলেকট্রন জোড়, এটা একটা ইলেকট্রন জোড়, এটা একটা ইলেকট্রন জোড়, আর এটা একটা ইলেকট্রন জোড়। তাহলে 4টি ইলেকট্রন জোড় গঠন করে 4টি সমযোজী বন্ধন সৃষ্টি করে। তাহলে এরকম ভাবে জোড় গঠন করেছে, নিয়ে প্রত্যেকটা হাইড্রোজেনের 2টো করে ইলেকট্রন হয়ে গেল, 2টো করে ইলেকট্রন হয়ে গেল। আর কার্বনের 4টে ছিল, এখন দেখো 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল, তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এরকম ভাবে সমযোজী এক বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠিত হয়। তাহলে তোমরা এটা লিখবে এবং এখানে যে চিত্রগুলো দেওয়া হয়েছে এই চিত্রটা অবশ্যই তোমরা অঙ্কন করে দেখাবে। এটার পেজ নাম্বার 185। নেক্সট, রাসায়নিক তুলাযন্ত্রকে কাঁচের বাক্সে রাখা হয় কেন? রাসায়নিক তুলাযন্ত্রকে কাঁচের বাক্সে রাখা হয় তার কারণ তুলাযন্ত্রের উপর যাতে ধুলো না পড়ে, আর 2 নম্বর বাইরের বাতাস সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায়।
পরের প্রশ্ন, কোন শর্তে সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন হয়? বিক্রিয়া সমীকরণ দাও। লিখবে উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় প্রধানত সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে উত্তপ্ত অবস্থায় আর অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে, এটা হচ্ছে শর্ত। তোমরা শর্ত বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর বিক্রিয়ার সমিত সমীকরণ হেডিং করে লিখবে যে 2Na+O2 নিয়ে তৈরি হচ্ছে Na2O2। এটা হচ্ছে সোডিয়াম, এটা অক্সিজেন, এটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। এটা পেজ নাম্বার 126। 3 দাগে শেষ প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? 2 নম্বর দিয়েছে, খুব একটা লেন্দি করব না, আমরা শুরু করব এখান থেকে যে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে আপতিত হতে দেয়, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত রশ্মি, কেমন, তাহলে এই ইনফ্রারেড রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। ফলে পৃথিবীকে ঘিরে তার সংলগ্ন বায়ুমণ্ডল একটি উষ্ণ আবহাওয়া সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলে। 4 দাগের প্রশ্নগুলো এবার আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, স্থির অবস্থার ঘর্ষণ বল বলতে কি বোঝায়? আর স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিখবে যে টানা বা যে কোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ বল। স্থির অবস্থার ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? প্রথমে এই লাইনটা লিখতে পারো যে স্থির অবস্থার ঘর্ষণ বলের একটি সর্বোচ্চ মান আছে। এই সর্বোচ্চ মান একটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট তলের ওপর থাকার সময় সর্বদা একই থাকে। এরপরে তোমরা লিখবে যে দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হয়। তাহলে স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে এখান থেকে শুরু করে এতটা, আর বাকি পোর্শনটার জন্য তোমরা এখান থেকে এতটা লিখতে পারো বা এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো। পেজ নাম্বার 7। আর রায়মার্টিন থেকে লিখতে চাইলে দেখো রায়মার্টিনে এখানে দেওয়া হয়েছে স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে বা স্থিত ঘর্ষণ কাকে বলে, একই বিষয়। আর কিসের উপর নির্ভর করে দেখো এখানে দেওয়া হয়েছে স্থির অবস্থার ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে সেটা দেখো এখানে দেওয়া হয়েছে, কেমন, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখান থেকে শুরু করে এতটা। এরপরে দেখো ক্যালাইডোস্কোপের বিবরণ ও কার্য প্রণালী ব্যাখ্যা করো। ক্যালাইডোস্কোপের গঠন, এখানে এই যন্ত্রে 3টি সমান মাপের সমতল দর্পণের আয়তাকার টুকরো, দৈর্ঘ্য এবং প্রস্থে যে ওটা অনুপাত সেটা হচ্ছে 4:1, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হবে। তাহলে এরকম 3টে আয়তাকার টুকরো নেব, নিয়ে সেটাকে আঠার সাহায্যে আটকে এবং প্রতিফলক তলগুলিকে মুখোমুখি 60 ডিগ্রি কোণে আনত রেখে একটি ফাঁপা প্রিজমের আকৃতি দেওয়া হলো, কেমন। এরপরে প্রিজমটিকে দেখো একটি উপযুক্ত ও দীর্ঘ কার্ডবোর্ড বিশিষ্ট নলের বা কার্ডবোর্ড নির্মিত নলের মধ্যে স্থাপন করে কার্ডবোর্ড নলের এক প্রান্তে একটি অস্বচ্ছ বস্তু, যেমন দেখো কার্ডবোর্ডের চাকতি দিয়ে ঢেকে দেওয়া হলো। আর চাকতির মাঝখানে সরু ফুটো থাকে। নলটির অন্য প্রান্তে কি থাকে? দুটো কাঁচের চাকতি বসানো থাকে, যার ভিতরে চাকতিটি স্বচ্ছ কাঁচ নির্মিত। আর বাইরের দিকে কি থাকে দেখো, বাইরেরটি ঘষা কাঁচ দিয়ে তৈরি। এবার কিছু সংখ্যক বিভিন্ন আকৃতির রঙিন কাঁচের টুকরো বিশেষ করে রাখা হয়, প্লাস্টিকের টুকরো রাখা যেতে পারে, তবে রঙিন কাঁচের টুকরো বা ভাঙা ধরো হতে পারে কাঁচের চুড়ি, সেগুলোকে ওর মধ্যে ভেতরে ভরে দিতে হবে, কেমন, ওই প্রিজম আকৃতির ও ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করানো হয়, যেগুলি বাধাহীন ভাবে দু প্রান্তের মধ্যে নড়াচড়া করতে পারে, ভেতরে যেন নড়াচড়া করতে পারে। তাহলে টুকরো টুকরো ভরে দিতে হবে। কিভাবে কাজ করে, কার্যপ্রণালী কেমন, তাহলে বলছে এখানে যে ক্যালাইডোস্কোপের নলটিকে আলোর সামনে রেখে, যেদিকে আলো সেদিকে যদি রাখা হয়নি, রেখে চাকতি মধ্যস্থ ছিদ্রের ভেতর দিয়ে যদি তাকানো হয় তাহলে সুন্দর নকশা বা সজ্জা দেখতে পাওয়া যায়। যত ঘোরাবে নলটাকে তত কিন্তু আমরা আকৃতিও আলাদা আলাদা দেখতে পাই, তাই না, মানে আলাদা আলাদা আকৃতি দেখতে পাবো, পাল্টে যাবে আকৃতিগুলো। আয়নাগুলি নির্দিষ্ট কোণে অবস্থিত হয়, কাঁচে বা প্লাস্টিকের টুকরোগুলি নিজেদের এবং আয়নার সাপেক্ষে তাদের পারস্পরিক অবস্থানের উপর নির্ভর করে বহু সংখ্যক প্রতিফলন গঠন করে এবং তার ফলে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, যারা বিভিন্ন রকমের নকশা বা সজ্জা সৃষ্টি করে। এক্ষেত্রে আকর্ষণীয় বিষয় এই ঘটে যে প্রত্যেকবার নলটিকে আলতো করে নাড়ালে সজ্জাগুলি পাল্টে যায় এবং নতুন নতুন নকশা পাওয়া যায় এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এটার পেজ নাম্বার 104। এরপর দেখো হাইড্রোজেন অণু কিভাবে গঠিত হয় চিত্র সহ বর্ণনা করো। দেখো কিভাবে হাইড্রোজেন অণু গঠিত হয় এখানে দেওয়া হয়েছে। দেখো
হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে বাইরের কক্ষে একটা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, যার মধ্যে ভেতরে একটা প্রোটন থাকে আর বাইরে ইলেকট্রন আছে একটা। এরকম আরো একটা হাইড্রোজেন পরমাণু নিলাম, যেখানে ভেতরে একটা প্রোটন আছে, বাইরে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এবার এই দুটো ইলেকট্রন একই জায়গায় আসে, নিয়ে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়। এই ইলেকট্রন জোড়টা এই হাইড্রোজেন পরমাণু ব্যবহার করছে, আবার এই ইলেকট্রন জোড়টা এই হাইড্রোজেন পরমাণু ব্যবহার করে, নিয়ে সমানভাবে ব্যবহার করে, অর্থাৎ সমযোজী বন্ধন গঠিত হয়। দুটো ইলেকট্রন মিলে সবসময় একটা বন্ড হয়, এক বন্ধন হয়। তাহলে সমযোজী এক বন্ধনের মাধ্যমে এরকম ভাবে হাইড্রোজেন অণু গঠিত হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর লেখার সময় তোমরা শুরু করবে এখান থেকে এতটা, কেমন? এটার পেজ নাম্বার 186। এরপর দেখো হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য, মানে নিজে জ্বলে, কিন্তু দহনে মানে অন্য বস্তুকে জ্বলতে সাহায্য করে না। যেটা কারা করে? অক্সিজেন করে, তাই না? অক্সিজেনের এটা ধর্ম। অক্সিজেন যেমন কি হয়, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন হচ্ছে উল্টো, হাইড্রোজেন হচ্ছে নিজে দাহ্য কিন্তু অন্যকে দহনে সাহায্য করে না। এটা আমরা কিভাবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করব সেটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, অন্তর্ধৃত হাইড্রোজেন বলতে কি বোঝায়? হাইড্রোজেন নিজে দাহ্য গ্যাস, এটা প্রমাণ করার জন্য আমরা দেখো একটা টেস্ট টিউব নিয়ে টেস্ট টিউবের মধ্যে জিঙ্কের গুঁড়ো রাখবো, আর তারপরে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর দ্রবণের ভিতর দিয়ে বুদবুদের মতো একটা গ্যাস বেরিয়ে আসতে দেখা যাবে। যদি টেস্ট টিউবের মুখে সাবধানে একটি জ্বলন্ত দেশলাই কাঠি ধরা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে যে ওই বেরিয়ে আসা গ্যাসটা টেস্ট টিউবের মুখে শব্দ সহ দপ করে নীল শিখায় জ্বলে ওঠে এবং দেশলাইটা নিভে যায়। এই পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় যে হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য গ্যাস এবং অন্যকে দহনে সাহায্য করে না। এটার পেজ নাম্বার 130। বাকি পোর্শনটার মানে নেক্সট পোর্শনটার আনসারে লিখবে যে কতগুলি ধাতু, বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল, এরা সাধারণ উষ্ণতায় মানে রুম টেম্পারেচারে তাদের যেটা সারফেস, যেটা তল, কেমন পৃষ্ঠ তল বা সারফেস লেয়ার, তার মধ্যে হাইড্রোজেন গ্যাসকে আবদ্ধ করে রাখতে পারে বা ধরে রাখতে পারে। এই যে ঘটনা, এটাকে বলা হয় অধিশোষণ। উত্তপ্ত করলে আবার এই যে অধিশোষিত হাইড্রোজেন যেটা আটকে পড়েছিল পৃষ্ঠতলে, সেগুলো আবার বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে। এবং ধাতব পৃষ্ঠে মানে এই সমস্ত ধাতুর পৃষ্ঠে অধিশোষিত যে হাইড্রোজেন, সে হাইড্রোজেনকে বলা হয় অন্তর্ধৃত হাইড্রোজেন। এটার পেজ নাম্বার 131। নেক্সট কোশ্চেন, পলিথিন ও টেরিলিন পলিমার দুটির ধর্ম ও ব্যবহার উল্লেখ করো। দেখো পলিথিন, এটা হচ্ছে পলিথিন, তার ধর্ম, টেরিলিনের ধর্ম দেওয়া হয়েছে। পলিথিনের ব্যবহারটা দেওয়া নেই, আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি। টেরিলিনের ব্যবহারটা দেখো এখানে দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 158, এখানে ব্যবহারটা দেওয়া হয়েছে। যেহেতু পলিথিনের ব্যবহারটা দেওয়া হয়নি, পলিথিনের ব্যবহার একদমই সহজ, আমি রাইমার্টিন থেকে তোমাদের দেখাবো। রাইমার্টিনের পেজ নাম্বার তোমরা ওপেন করো 309। এখানে দেখো পলিথিনের ব্যবহার দেওয়া হয়েছে, কেমন? অনেকগুলো ব্যবহার দেওয়া হয়েছে, বালতি, মগ, জানালার নেট, জলের পাইপ, বৈদ্যুতিক তার, অনেক কিছু। দেখো বৈদ্যুতিক তারের অন্তরক, অনেক কিছু তৈরিতে পলিথিন ব্যবহৃত হয়। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। আর টেরিলিনটা এখান থেকেও লিখতে পারো বা টেক্সট বুক থেকেও লিখতে পারো। এরপরে আমাদের ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন, স্বচ্ছ চুনজলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রথমে অল্প ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। একটি কাঁচের পাত্রে কিছুটা পরিষ্কার চুনজল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কলিচুন নিয়ে তাতে উল্প বোতল থেকে সদ্য উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করা হলো, বা সিম্পলি তোমরা লিখবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করা হলো। পর্যবেক্ষণ হচ্ছে যে চুনজল ঘোলা হয়ে গেল। কেন এমন হলো? চুনজলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 উৎপন্ন হয়, যেটা জলে দ্রবীভূত হয় না। তার জন্য এটা কি হয়ে যায়? চুনজলটা ঘোলাটে হয়ে যায়। বিক্রিয়া সমীকরণটা দেওয়া হয়েছে। এরপর যখন অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অনেকক্ষণ ধরে চালানো হয়, তখন দেখা যায় যে ঘোলাটে হয়েছিল সেটা আবার স্বচ্ছ হয়ে যায়, আগের মতো আবার স্বচ্ছ বা পরিষ্কার হয়ে যায়। কেন হয়? তার কারণ ঘোলা চুনজলে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে পূর্বে মানে আগে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা উৎপন্ন হয়েছিল, সেটা আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম বাইকার্বনেট। কেমন? তাহলে ক্যালসিয়াম কার্বনেট আছে, আগে তৈরি ছিল, পরে আরো কার্বন ডাইঅক্সাইড তোমরা যোগ করছো, জল দ্রবণের মধ্যে আছে, তাহলে এই তিনটি জিনিস বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। এটা আবার দ্রাব্য মানে জলে দ্রবীভূত হয়ে যায়, এবং জলে দ্রবীভূত হয়ে যায় বলেই আবার সেটা স্বচ্ছ হয়ে যায়। কেমন? তাহলে এই বিক্রিয়ার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড কেউ শনাক্ত করা যায়।
তাহলে এরকম ভাবে তোমরা পরীক্ষা এখানে হেডিং করবে পর্যবেক্ষণ আর এখানে লিখবে সিদ্ধান্ত। তাহলে এই তিনটে যে কলম দেওয়া হয়েছে এই তিনটে কলম তোমরা লিখবে রায় মার্টিনের পেজ নাম্বার 303। আর এর সাথে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে যে তুলোর প্রধান উপাদানটি কি। এক্ষেত্রে আনসার হবে দেখো সেলুলোজ। কেমন, সেলুলোজ হচ্ছে তুলোর প্রধান উপাদান। তাহলে আজকে আমরা দেখো রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে 2 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার কারণ তোমাদের লাইক ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এরকম ভাবে ক্লাস দেওয়া সম্ভব নয়। তোমরা অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।